নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতির শিকার হিমাচল প্রদেশ, মিথ্যা প্রতিশ্রুতির শিকার কর্ণাটক, তেলেঙ্গানাও বলে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দোরগড়ায় মহারাষ্ট্রের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। 288 আসনের এই বিধানসভা নির্বাচনে মারাঠা ভূমির শক্তি পরীক্ষার লড়াই হবে সব রাজনৈতিক দলে। আর সেই ভোট পর্বের আগে কার্যত কংগ্রেসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বিজেপি। কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানার উদাহরণ টেনে এই সমস্ত রাজ্যে উন্নয়ন খারাপ থেকে অতি খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছে বলে ইতিমধ্যে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই পথেই হাঁটলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। কংগ্রেস দল উপলব্ধি করছে যে অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন করা কঠিন বা অসম্ভব। প্রচারে তারা জনগণকে এমন প্রতিশ্রুতি দেয় যা তারা কখনোই করতে পারবেন না। এখন তারা জনগণের সামনে খারাপভাবে এক্সপোজড হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিমাচল প্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানা রাজ্যের উন্নয়নের গতিপথ এবং আর্থিক স্বাস্থ্য খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। সেই রাজ্যগুলিতে কংগ্রেসের তথাকথিত গ্যারান্টি অপূর্ণ রয়েছে, যা এই সকল রাজ্যের জনগণের জন্য একটি ভয়ানক প্রতারণা বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ধরনের রাজনীতির শিকার হচ্ছে দরিদ্র, যুবক, কৃষক এবং মহিলারা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এবার ঠিক একই পথে হাঁটলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতি মিথ্যা এবং তা এক্সপোজ হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু রক্ষা করা কঠিন। হিমাচল, কর্ণাটক এবং তেলেঙ্গানার মতো রাজ্যগুলিকে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে ফেলেছে তাদের মিথ্যা প্রচার। কর্ণাটক অভ্যন্তরীণ রাজনীতি এবং দুর্নীতির সঙ্গে লড়াই করছে। হিমাচলের সরকারি কর্মচারীরা সময় মতো বেতনের অপেক্ষায় এবং তেলেঙ্গানার কৃষকরা রয়েছেন ঋণ মুকুবের অপেক্ষায় বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুধু তাই নয়, কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতি থেকে সতর্ক থাকার জন্যও আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, আগামী কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লির বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনগুলিতে তারকা প্রচারক হিসেবে অংশ নেবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনটি রাজ্যে বিজেপির প্রধান প্রতিপক্ষ ইন্ডিয়া ব্লক এবং কংগ্রেস। স্বাভাবিক কারণেই নির্বাচনে বিজেপির আক্রমণের কেন্দ্রবিন্দু থাকবে কংগ্রেস। তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কলকাতার ইডেন গার্ডেনে শুরু হচ্ছে সংস্কার কাজ। আগামী বছরের শুরুতেই হবে এই সংস্কার প্রক্রিয়া। এক্ষেত্রে ত্রিপুরার নরসিংগড় ক্রিকেট স্টেডিয়াম হতে পারে কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড। ত্রিপুরার আগরতলার নরসিংগড়ে নির্মাণাধীন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি 2025 সালের আইপিএল মরশুমে ব্যবহৃত হতে পারে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে। কলকাতার আইকনিক ইডেন গার্ডেন আগামী বছরে একটি বিশাল পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এজন্য শাহরুখ খানের দলকে নতুন হোম গ্রাউন্ডে যেতে হচ্ছে। ভেন্যু হিসেবে তারা নরসিংগড়ে নির্মীয়মান ক্রিকেট স্টেডিয়ামকে পছন্দ করেছে বলে উঠে এসেছে জাতীয় সংবাদ মাধ্যমে। 2017 সাল থেকে নরসিংগড়ে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির কাজ চলছে। আনুমানিক 185 কোটি টাকা খরচ করে স্টেডিয়ামটি তৈরি করা হচ্ছে। আগামী বছরের মধ্যে এই স্টেডিয়াম তৈরির কাজ শেষ হবে বলে আশাবাদী ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে স্টেডিয়ামটি পরিদর্শন করে গিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ কুমার ধুমাল। স্টেডিয়ামটি সুযোগ সুবিধায় সন্তুষ্টিও প্রকাশ করেছেন তিনি। তবে আগামী বছরের ফেব্রুয়ারির মাসের আগে স্টেডিয়াম পূর্ণাঙ্গ রূপে তৈরি না হলে ম্যাচ পাওয়ার উপযুক্ত হবে না বলে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়ে দিয়েছেন আইপিএল চেয়ারম্যান। এদিকে আইপিএল এর মতো ম্যাচ আয়োজনের এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইছে না ত্রিপুরা। স্টেডিয়ামের 80% কাজ শেষ হয়েছে, বাকি কাজও খুব দ্রুত করতে ইতিমধ্যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রয়োজনে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাতিল করে নতুন কাউকে নিয়োগ করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরো 22 মাস আগে এই স্টেডিয়ামের কাজ শেষ হবার কথা থাকলেও গত 7 বছরে 80% কাজ শেষ করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সবকিছু ঠিক থাকলে আগামী মরশুমে আইপিএল এর 2টি ম্যাচ আয়োজনের সুযোগ পেতে পারে ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
এদিকে 4 দফা দাবি সনদি নিয়ে শনিবার রাজভবনে ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা মথা দলের ছাত্র সংগঠন টিআইএসএফ। মূলত গ্রামীণ এলাকার দুর্বল শিক্ষা ব্যবস্থা নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় বলে জানিয়েছে ছাত্র সংগঠনের নেতৃত্ব। শনিবার ডেপুটেশন প্রদান করে টিআইএসএফ এর 5 সদস্যের প্রতিনিধি দল গ্রামীণ এলাকার বিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলিতে শিক্ষার উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার দাবি করা হয় বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। আমরা এখানে আইছি, আমরা জানি যে আমরা যে স্কুল কলেজগুলো আছে বিভিন্ন গ্রামে গঞ্জে, তো ওই স্কুলগুলো এখন আমরা দেখতে পাইতেছি যে ভিজিট করার পরে স্কুল মতন একটা অবস্থা নেই। এটা গরুর মতন একটা অবস্থা, যেখানে বসার জন্য বেঞ্চ নাই। তারপরে আপনারা গিয়ে দেখতে পারি যে ওইখানে ফ্যান নাই, ভালো করে খাবার জল থাকে না। আর আমরা জানি গ্রামে গঞ্জে পড়াশোনা পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি সংগ্রহের ক্ষেত্রে সর্বশেষ অক্টোবর মাসে ত্রিপুরা থেকে আদায় করা হয়েছে 105 কোটি টাকা। 2023 সালের অক্টোবর মাস থেকে তা 15% বেশি বলে পরিসংখ্যানে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। অক্টোবর মাসে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি সংগ্রহের পরিমাণ বাড়ল 9%, আর তাতে 1,87,000 কোটি টাকা দাঁড়িয়েছে জিএসটি সংগ্রহের পরিমাণ। এই পরিমাণ এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ বলে পরিসংখ্যানে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। অক্টোবর মাসে সবচেয়ে বেশি 31,030 কোটি টাকার জিএসটি সংগ্রহ করেছে মহারাষ্ট্র থেকে। এক্ষেত্রে ত্রিপুরা থেকে আদায় করা হয়েছে 105 কোটি টাকা, যা গত 2023 সালের অক্টোবর মাসের জিএসটি থেকে 15% বেশি বলে পরিসংখ্যানে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানত অভ্যন্তরীণ বাজারে বিক্রি বাড়ার কারণে জিএসটি সংগ্রহে এই বৃদ্ধি বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে আমদানি করের আয় প্রায় 4% বেড়ে দাঁড়িয়েছে 45,096 কোটি টাকা। শুধু তাই নয়, অভ্যন্তরীণ লেনদেন থেকে জিএসটি 10.6% বেড়ে 1.42 লক্ষ কোটি টাকা হয়েছে বলে পরিসংখ্যানে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তাতেই জিএসটি সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে 1.72 লক্ষ কোটি টাকা, যা সেপ্টেম্বরের তুলনায় 8.2% বেশি। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে এপ্রিল মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল 2.10 লক্ষ কোটি টাকা, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। এরপর অক্টোবর মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ হয় 1.68 লক্ষ কোটি টাকা, যা 2023 সালের তুলনায় 7.9% বেশি। তবে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মোট সংগ্রহ 9.4% বৃদ্ধি পেলেও তা 2024 অর্থবর্ষের তুলনায় 11.4% কম। বাজেট অনুযায়ী কেন্দ্রীয় জিএসটি সংগ্রহের পরিমাণ 11% বাড়বে। তাই পুরো বছরের কেন্দ্রীয় জিএসটি 9.11 লক্ষ কোটি টাকায় পৌঁছাতে গেলে 2025-এর বাকি মাসগুলিতে 11.4% বৃদ্ধি করতে হবে জিএসটি সংগ্রহের পরিমাণ। বলা বাহুল্য, অক্টোবরে অভ্যন্তরীণ লেনদেন আদায় 10.6% বাড়লেও আমদানি আদায় বেড়েছে মাত্র 3.9%। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এই হার যথাক্রমে 10.5% এবং 6.3% ছিল বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের অবস্থার উন্নতি তেমন একটা নেই বলেই মনে করছেন অর্থনৈতিক তথ্যবিজ্ঞ মহল। খাদ্যপণ্য মূল্যের অত্যাধিক মুদ্রাস্ফীতি বিশেষ করে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তদের জীবন জীবিকা ব্যাপক প্রভাব ফেলেছে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। এক্ষেত্রে জিএসটি সংগ্রহের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি বিশেষ করে খাদ্য এবং জ্বালানির মূল্য বৃদ্ধি অবিলম্বে নিয়ন্ত্রণ করার উপর গুরুত্ব আরোপ করেছেন অর্থনীতিবিদরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মের নামে ঘৃণা ছড়ানোর চেষ্টা চলছে, হিন্দুত্বের নামে চলছে ঘৃণা ছড়ানোর চেষ্টা। হিন্দু ধর্মের নাম নিয়ে অন্যান্য ধর্মীয় জাতিগোষ্ঠীর মধ্যে চলছে বিভেদ ছড়ানো ষড়যন্ত্র। শনিবার সংহতি পদযাত্রায় এমনটাই মন্তব্য করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সদর দপ্তর থেকে শুরু হয়ে সংহতি পদযাত্রাটি পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন অংশ নেন এই সংহতি পদযাত্রায়। জাতি ধর্মের বর্ণের মানুষের মধ্যে সাম্প্রদায়িক হানাহানির বীজ বপন করে একটা গভীর ষড়যন্ত্রে দেশকে হিন্দুত্বের নামে এই দেশে অন্যান্য ধর্মীয় এবং জাতি গোষ্ঠীর মানুষের মধ্যে ঘৃণা ছড়ানোর চেষ্টা চলছে এবং এই প্রচেষ্টাকে রোখার জন্য আমাদের জাতীয় কংগ্রেসের প্রিয় নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খার্গেজি, সোনিয়া গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজি, আমাদের জাতীয় কংগ্রেস নেতৃত্ব সারা দেশে ভালোবাসার জন্য, ভালোবাসা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, শান্তি সম্প্রীতি বজায় রেখে দেশকে অখণ্ড এবং
কোনো প্রত্যন্ত এলাকা নয়। জল সংকটের থাবা এবার খোদ রাজধানী আগরতলায়। দুর্গাপুজোর পর থেকে রামনগর এলাকায় চলছে পানীয় জলের সংকট। এলাকাবাসীদের অভিযোগ, এই বিষয়ে যোগাযোগ করা হলে জলের কোনো সমস্যা নেই বলে জানিয়ে দেওয়া হয়। শিশুবিহার ওয়াটার সাপ্লাই অফিস থেকে বেআইনিভাবে মোটর দিয়ে জল চুরির কারণেই জলের এই সংকট বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীদের। এত জলের সমস্যা, আর কোনো আনে জল নাই কিনে আমরা এলাকার মধ্যে, তো তারাই দেখে না। এই নিয়ে একটা কথা সেদিন কয়ে গেছে, বালা জল খাইতে হলে কমপ্লিট করতে হবে ওই 16 নম্বর ওয়ার্ডার। এইটি কি কথা? জলটা দিয়ে যাস না, দেখিস না, তো বড় বড় ডাক দিস করে। হ্যাঁ, সমস্যা কিছু ইলিগেল পাম্পিং করে মানুষে, পাম্প যেটাই না লিয়ে জায়গা জল। আমরা তো এরকম খালি পাইছি না আমরা কোনো সময়। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। চলতি অর্থ বছরে রেগা প্রকল্পে পশ্চিম জেলায় সব থেকে কম দিন কাজ হয়েছে। এক্ষেত্রে পশ্চিম জেলায় গড়ে কাজ হয়েছে গড়ে মাত্র 24 দিন। শহরতলি এলাকায় কাজের সংকট, কর্মপ্রত্যাশী গরিব অংশের মানুষের ভিড় বাড়ছে শহর আগরতলায়। কাজের সন্ধানে রাজধানী আগরতলার বটতলা ও রাধানগরে প্রতিদিন ভিড় বাড়ছে গরিব অংশের মানুষের। দীর্ঘদিন ধরে শহরতলি এলাকায় মারাত্মক হারে কাজের সংকট তৈরি হয়েছে। ফলে গরিব অংশের মানুষের কাজের জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে। বিশেষ করে ডুকলি, পুরাতন আগরতলা, বামুটিয়া ও মোহনপুর ব্লকের মানুষরা কাজের জন্য আগরতলায় ভিড় করছেন প্রতিদিন। একটি অংশের মানুষরা রিক্সা অথবা ই-রিক্সা চালিয়ে জীবন জীবিকা পালনের চেষ্টা করছেন, আর একটি অংশের মানুষেরা শহরের মানুষের বাড়ি ঘরে কাজ করে জীবিকা পালনের চেষ্টা চালাচ্ছেন। এই পরিস্থিতিতে কাজহীন মানুষরা রাজধানী বটতলা ও রাধানগরে ভিড় জমাচ্ছেন প্রতিদিন, আর এই সংখ্যাটা প্রতিদিনই যেন বৃদ্ধি পাচ্ছে। তার মূল কারণ হচ্ছে রাজ্যের গ্রাম পাহাড়ে কাজের অভাব। রেগা এক প্রকার বন্ধ। চলতি অর্থ বছরে পশ্চিম জেলায় সব থেকে কম দিন কাজ হয়েছে রেগা প্রকল্প। স্বাভাবিকভাবেই গ্রামীণ এলাকার মানুষের হাত অর্থ শূন্য। সরকারি পোর্টাল অনুসারে পশ্চিম জেলায় গড়ে কাজ হয়েছে মাত্র 24 দিনের। চলতি অর্থ বছরে হিসেব করলে প্রতি মাসে কাজ হয়েছে গড়ে 3 দিন করে। রাজ্যের মধ্যে রেগা প্রকল্পে সব থেকে কম শ্রম দিবস কাজ হয়েছে পশ্চিম জেলায় 24 দিন। সেখানে রাজ্যে গড়ে কাজ হয়েছে প্রায় 32 শ্রম দিবস। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে কাজ হয়েছে পশ্চিম জেলার হেজামারা ব্লকে, সেখানে কাজ হয়েছে গড়ে 54 দিন। সব থেকে কম কাজ হয়েছে ডুকলি ব্লকে কাজ হয়েছে মাত্র 5 দিন। পুরনো আগরতলা তথা খয়েরপুর ব্লকের কাজ হয়েছে 13 দিন। বামুটিয়া ব্লকে কাজ হয়েছে 25 দিন। জিরানিয়া ব্লকে কাজ হয়েছে 21 দিন। মোহনপুর ব্লকে কাজ হয়েছে 23 দিন। স্বাভাবিকভাবেই এই কয়েকটি ব্লকের গ্রামাঞ্চলগুলিতে গরিব অংশের মানুষরা চলতি অর্থ বছরে পর্যাপ্ত কাজ পায়নি। এই অবস্থায় প্রচন্ড অভাব অনটন দেখা দিয়েছে গরিব অংশের মানুষের মধ্যে। তাই বাধ্য হয়ে শহরতলি এলাকার গরিব অংশের মানুষদের কাজের সন্ধানে শহরমুখী হতে হচ্ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে মহিলারাও। শহর আগরতলার এই পরিস্থিতি দিয়েই সম্ভব রাজ্যের গ্রামীণ এলাকাগুলির বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অনুধাবন করা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি পর্যবেক্ষক দল সফর করেন সাবরুম মহকুমার বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি। সবার জন্য স্বাস্থ্য মূল স্লোগান কতটুকু প্যারামিটার মানতে পারছে তা পর্যবেক্ষণ শুরু করেছে কেন্দ্রীয় দল। কেন্দ্রীয় দলে রয়েছেন চিকিৎসক প্রাঞ্জল প্রতিম গগৈ ও বিরাজ চন্দ্র পাল। এদিন কেন্দ্রীয় দলটি সাবরুমের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন বিকে পল্লী আরবান হেলথ সেন্টার পরিদর্শন করেন। দক্ষিণ জেলা থেকে কেন্দ্রীয় সরকারের পুরস্কারের উপযুক্ত হিসেবে নির্বাচন করা হয়েছে স্বাস্থ্য কেন্দ্রটিকে। সমস্ত প্রোটোকল বিষয়ক দিকগুলো নিয়ে সাব সেন্টারের মেডিকেল অফিসার আশাকর্মীদের জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। আয়ুষ্মান আরোগ্য মন্দির হিসেবে এখন ব্র্যান্ডিং হয়েছে, ওটাতে আমাদের কিছু অ্যাসেসমেন্ট করতে ন্যাশনাল লেভেল যে আমাদের সার্ভিসগুলো দিচ্ছি, যে সব লোকদের যে সার্ভিস দেওয়া হচ্ছে হেলথের তরফ থেকে, যে কোনো রকম প্রিভেন্টিভ হোক প্রমোটিভ হোক বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়া হচ্ছে, এই সার্ভিসগুলো যে দেওয়া হচ্ছে এগুলো একটা স্ট্যান্ডার্ড, এটা যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা স্ট্যান্ডার্ড ঠিক করেছে, ওই স্ট্যান্ডার্ডে দেওয়া হচ্ছে কি না তার জন্য একটা অ্যাসেসমেন্ট করতে হয়। তো এটা বিভিন্ন স্টেপ থাকে। প্রথমে আমাদের নিজেরা নিজেদের অ্যাসেসমেন্ট করি, এরপর আমরা ডিস্ট্রিক্ট থেকে এসে অ্যাসেসমেন্ট করি, এরপরে স্টেটের থেকে আসে, এরপরে অন্য স্টেট, মানে হয়তো হতে পারে যে আমি আমারটা ভালোই বলবো, তো বায়াসটা না থাকে এই জন্য অন্য আরেকজন এটাকে আমরা বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে সিআরপিএফ জওয়ানের বাড়িতে হানা দেয় চোরের দল। ঘটনা বিশালগড় রেল স্টেশন এলাকায় 12 ভরি স্বর্ণালংকার সহ নগদ 90,000 টাকা নিয়ে পালিয়েছে চোরের দল। ওই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। সিআরপিএফ জওয়ানের পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে এই দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। দুপুরে তাদের ঘরের দরজা তালা ভাঙা অবস্থায় দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পরিবারের অন্যান্য সদস্যরা। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় পুলিশে। আমার দেওরে আইসে ওখানে বাড়ির দুপুরবেলা আইসিরা এই দরজা ভাঙ্গা দেখছে, দেখে আমার ফোন করছে তাড়াতাড়ি বাড়িতে। আমাকে কি তাকো আপনার ঘরের জিনিসপত্র ভাঙ্গা নিছে গা। তো আমি ওখানে আইসি আইসিরা দেখি আমার এই অবস্থা হয়েছে। মানে আমার ঘরের প্রায় আমার 10 থেকে 12 বুড়ি স্বর্ণই, আমারই 8 বুড়ি, আমার পোলা 2 বুড়ি ওজনের চেন, 2টা 8টা আংটি, মোটামুটি 12 বুড়ি স্বর্ণের মতো হইব, আর প্রায় 90,000 টাকার মতন। তো পুলিশ আসছিল। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ দেওয়ার পর্দায়। নমস্কার।